দীঘা মানেই অনেকে ভাবেন সমুদ্র তট এবং তাতে বড় বড় ঢেউ। না, তা নয়। দীঘা মানে এখানে রয়েছে বেশ কিছু সমুদ্রের পাড়ে তৈরি হওয়া বিনোদন পার্ক। অপূর্ব সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্কগুলো। এছাড়াও রয়েছে এখানে নবনির্মিত বেশ কিছু ধর্মীয় স্থান, নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির, উড়িষ্যার বিখ্যাত সেই চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এছাড়াও দেখে নিন নায়কালী মাতার নবনির্মিত মন্দির। এর পাশাপাশি দেখে নিন ওশিয়ানা বিচ, মিউজিয়াম, সাথে ঘুরে নিন কাজু বাগান। এছাড়াও দেখে নিন দীঘা গেট, তালসারির বিচ এবং বিউটিফুল উদয়পুর বিচ। হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে এসেছি দীঘাতে। দেখুন শয়ে শয়ে মানুষ চলে এসছে এই মেঘলা দিনে দীঘা ভ্রমণে। আমরা এবার যাব হোটেলের উদ্দেশ্যে। একটু ট্রেন লেট আছে, আধ ঘন্টা মতো ট্রেন লেট করেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নির্মায়মান যে জগন্নাথ দেবের মন্দির, দীঘা স্টেশন থেকেই দেখা যায়। পরে আপনাদের এটা দেখাবো। হোটেলে গিয়ে লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম। চলে এসেছি দীঘার অন্যতম একটা দর্শনীয় স্থান ঢেউসাগর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা টয় ট্রেন রয়েছে ঢেউসাগর পার্কের। আরও একটা আসছে সাইড দিয়ে। আমাদের ওয়েলকাম জানাচ্ছে 4 জোড়া জিরাফ, 3 জোড়া বড় বড় এবং একটা করে বাচ্চা জিরাফ রয়েছে। তার উপরেই লেখা রয়েছে ঢেউসাগর। আর দেখতেই পাচ্ছেন ঢেউসাগর পার্ক ঘুরে দেখবার জন্য এরকম টয় ট্রেন রয়েছে। এই টয় ট্রেনগুলো করে আপনারা ঢেউসাগর ঘুরে নিতে পারেন। কিছুটা ঘোরা যায়, কিন্তু খুব বেশি দূরত্বও নয় যে টয় ট্রেন ছাড়া ঘোরা যাবে না। টিকিট কাউন্টার এখানে আছে, ঢোকার মুখেই টিকিট কাউন্টার এখানে। এখান থেকে আপনারা টিকিট কেটে 10 টাকা করে টিকিট পার হেড, টিকিট কেটে এখান দিয়ে প্রবেশ করবেন। এই হচ্ছে ঢেউসাগর। চলুন সামনে কি আছে একটু দেখা যাক। ঢেউসাগরে ঘোরার জন্য কিন্তু এই বিকেলবেলা বা সন্ধ্যেবেলাটাই আদর্শ, কারণ এখানে বিভিন্ন রকমের লাইটের যে খেলা চলে সেটা কিন্তু রাত্রেই বেশি ভালো লাগে। ঢেউসাগরটা কিন্তু মূলত একটা বিনোদন পার্ক। দীঘাতে আগে এ ধরনের পার্ক ছিল না, কিন্তু দীঘাতে এখন ইদানিং অনেক পার্ক এবং ওয়াটার পার্কেরও ব্যবস্থা কাজকর্ম চলছে। সেগুলো তো ওয়াটার পার্ক ভবিষ্যতে হবে, একটা ডিমার্কেটেড এরিয়া রয়েছে তার জন্য। বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আপনারা এই ঢেউসাগর যাওয়ার পথে দেখতে পাবেন। লাইট দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত এই যাত্রা পথটা। খুব বেশি দূরত্ব নয়, 200-300 মিটার হাঁটলেই মেইন যে পার্কের এরিয়াটা সেটাই প্রবেশ করতে হবে। যারা দীঘায় আসেন তাদের জন্য কিন্তু, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, তাদের কিন্তু এই ঢেউসাগরটা খুব ভালো লাগে। এত সুন্দর লাইট এবং বিভিন্ন রকম বিনোদনমূলক বিভিন্ন ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। চলুন দেখি কী কী আছে ওখানে। ঢেউসাগরে শুধু কিন্তু বিনোদনই নয়, সাথে রয়েছে বিভিন্ন রকম ফুড স্টল রয়েছে। আপনারা চাইলে সেগুলো থেকে খাওয়া দাওয়া করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুড স্টল ছোটো বড়ো রয়েছে, কফি হাউস রয়েছে। সন্ধেবেলা কিন্তু স্ন্যাক্স, কফি বা ছোটোখাটো খাবার দাবারের জন্য আদর্শ। ঢেউসাগরের পাশেই রয়েছে ছোট্ট একটা লেকের মতো, সেখানে বোটিং করছেন অনেকেই। দেখুন রাজহাঁস চড়ে বেড়াচ্ছেন। এখানে ছোট্ট একটা লঞ্চের মতো রয়েছে। প্রচুর ফুড স্টল রয়েছে আশেপাশে। মানুষজন এখানে বসে কিন্তু খাওয়া দাওয়ার মজা নিতে পারেন। আপনারা ফুড স্টলের চারিদিকেই দেখতে পাচ্ছেন।
বাচ্চাদের বিনোদনের জন্য দেখুন এখানে টয় কারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে একটি গেমিং জোনের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। আশপাশটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো। এখান থেকেই টয় ট্রেন যাত্রা শুরু করে। আপনারা যারা চড়তে চান এখান থেকেই চড়তে পারেন। এই যে গেটগুলো দেখুন, উপরে ওঠা যায় উপরের দিকে, তো এই সিঁড়িগুলো দিয়ে ওঠা যাবে। এখানে লেখা রয়েছে আই লাভ ঢেউসাগর। ঢেউসাগর পার্কটা আগে যত অ্যাক্টিভিটিস হতো ম্যাক্সিমাম কিন্তু এখন বন্ধ দেখছি, কারণটা ঠিক জানা নেই। আজ রবিবার, হয়তো সেই জন্যই মানুষজন অনেকেই আজ ফিরে গেছে উইকেন্ডে। তো ঢেউসাগরের ভিড় কিন্তু অন্য সময় যেমন দেখা যায় পিক সিজনে ততটাও নেই। এই স্টলগুলো বর্তমানে দেখছি কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, আলিপুরদুয়ার, এদের বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটের জিনিস বিক্রি হতো, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এই আই লাভ ঢেউসাগর লেখা আছে। এই সেলফি জোনে বহু মানুষ এসে ছবি তুলছেন তাদের প্রিয়জনদের সাথে। এই বিশ্ব বাংলার লোগোর কাছে আমরা চলে এলাম, আর এই দেখতে পাচ্ছেন ঢেউসাগরের সেই আইকনিক ময়ূরপঙ্খী জাহাজ। অসম্ভব সুন্দর একটা পরিবেশ সন্ধেবেলা, এবং সমুদ্রের হাওয়া আসছে এখান দিয়ে, খুব ভালো লাগছে। দেখুন গাছপালা কীভাবে নড়ছে, হাওয়ার পরিমাণটা বুঝতে পারবেন আপনারা এই গাছের পাতা নড়া দেখলে। বিশ্ব বাংলার লোগো রয়েছে পাশেই দেখা যাচ্ছে, আর তারই পাশে আমরা দেখতে পাচ্ছি সেই ময়ূরপঙ্খী জাহাজ। এরপর সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে সময় কাটালাম। সন্ধেবেলাটা দেখুন কেমন নিউ দীঘা চারিদিকটা জমজমাট হয়ে উঠেছে। মিত্র কাফেতে কিছুটা স্ন্যাক্স খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে ঘুরতে। আপনারা আসলে এখানে খাবেন। ফিশ ফিঙ্গারটা কিন্তু খুব সুন্দর ছিল। চিকেন ক্রিসপি চিকেন যেটা খেলাম সেটা আমার ততটা ভালো লাগলো না, এত মিষ্টি। দীঘার পাড় থেকে ঘুরে আসার পর জাহাজবাড়ির পাশেই আমাদের হোটেল ছিল। হোটেলে ফেরবার আগে জাহাজবাড়ির চত্বরটা একবার ভালো করে ঘুরে দেখে নিলাম। আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল চান, জাহাজবাড়ির আশেপাশে আপনারা চলে আসবেন। বহু হোটেল রয়েছে, আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা চলে এসেছি দীঘার মোহনাতে। সকালবেলায় অলরেডি একটু বেলা হয়ে গেছে, বহু মানুষের ঢল নেমেছে এই দীঘার মোহনার এই শেষ প্রান্তটাই। তো সকাল থেকেই আকাশ মেঘলা, প্রচণ্ড বড় বড় ঢেউ মোহনাতে দেখতে পাচ্ছি। বহু মানুষ ছবি তুলতে ব্যস্ত। আকাশ খুব পরিষ্কার না থাকায় সানরাইজ খুব ভালো দেখা যায়নি। একটু বেলা হওয়াতে সূর্য উঠেছে। বড় বড় ঢেউ এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। এই যে মোহনার পাশে এই স্ট্রিপটাতে কিন্তু এরকম ডিভাইডার দিয়ে, কোয়ার্টি বোর্ডের ডিভাইডার দিয়ে কিন্তু আলাদা করা আছে, যাতে সহজে খুব বেশি মানুষ এই শেষ প্রান্তের দিকে চলে না আসে তার জন্য। তবু ওই কোয়ার্টি পড অতিক্রম করেই বহু মানুষ কিন্তু এই পাড়ের দিকে চলে আসে। দেখুন কেমন পাথর রয়েছে, এগুলোকে অতিক্রম করে আপনাকে যেতে হবে। কোনো ব্যাপার না যদিও। এরপরে মোহনার পাড়ের এই মার্কেটগুলো থেকে কিছুটা চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি খেয়ে নিয়ে বিচের আশপাশটা কিছুক্ষণ ঘুরে নিলাম। বিচের আশপাশটা ঘুরে এরপরে চলে এলাম মাছ বাজারের দিকে। বিভিন্ন সামুদ্রিক মাছ
যেমন কাঁকড়া, শঙ্কর মাছ এবং প্রধান যে আকর্ষণীয় মাছটার জন্য দীঘায় অনেকেই আসেন তা হলো ইলিশ মাছ। এই দেখতে পাচ্ছেন প্রায় 1-1.5 কিলো ওজনের ইলিশ মাছ এখানে 1200-1300 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় যেটা প্রায় 2.5 কিলো ওজনের যে মাছগুলো রয়েছে সেগুলো এখানে দাম 1,500 টাকা। এটা হচ্ছে চন্দনা, দাম 1000 টাকা কিলো। প্রায় একই রকম দেখতে হওয়ার জন্য এই চন্দনাকে অনেকেই ইলিশ ভেবে ঠকে যান। তো কেনবার সময় সতর্ক থাকবেন, চন্দনা আর ইলিশ কিন্তু আলাদা। চলে এসেছি শঙ্করপুর বিচে। দীঘায় বেড়াতে আসলে অন্যতম আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে শঙ্করপুর। দীঘা বেড়াতে এসে শঙ্করপুর আসেন না এরকম খুব কম মানুষই আছেন। তো দীঘা বেড়াতে আসলে অবশ্যই আপনারা শঙ্করপুরটা ঘুরে যাবেন। শঙ্করপুরটা কিন্তু বেশ সাজানো গোছানো একটা পার্কের মতো করা আছে। এই পার্কটার পাশেই আপনারা উল্টো দিকে দেখবেন সমুদ্র এবং তার ঢেউ। এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু এটা আদর্শ একটা স্পট। ওয়েদার সকাল থেকে বেশ খারাপ ছিল, এখন অনেকটা ওয়েদার কিন্তু ভালো হওয়াতে আপনারা সুন্দর এই যে স্ট্রাকচার বানানো আছে সেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। সমুদ্র দেখুন কি উত্তাল, সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ এবং প্রচণ্ড জোরে জোরে কিন্তু হাওয়া বওয়ার কারণেই এই বড় বড় ঢেউ তৈরি হচ্ছে শঙ্করপুরে। দীঘায় বেড়াতে আসলে দীঘার খুব কাছেই রয়েছে শঙ্করপুর, অবশ্যই ঘুরে যাবেন এখান থেকে। শঙ্করপুরে বিচ কিন্তু তুলনামূলকভাবে এখন সেইভাবে আর মানুষজন নামতে পারে না বা নামে না। ওই দিকটাতে কিছুটা মানুষ নামে, কিন্তু মূলত বেড়াতে আসবার জন্যই কিন্তু এখানে মানুষ আসে, একটু ঘুরে যান। এবং এই যে মানুষ তৈরি, কৃত্রিমভাবে তৈরি করা এই আর্কিটেকচারটা মানুষ দেখতে আসেন, দেখতেও খুব ভালো লাগে পিছনে। আর এই তার পাশে রয়েছে সমুদ্র এবং বসবার অনেক জায়গা করে দেওয়া আছে। বিকালের দিকে বিশেষ করে আসলে যখন রোদ কম থাকে বা শীতকালের দিকে এইগুলোতে কিন্তু খুব ভালোভাবে বসা যায়, অথবা বর্ষা বা গ্রীষ্মকালে বসবার জন্য ছোট ছোট কিন্তু শেল্টার করা আছে। এগুলোতে আপনারা এই শেডের তলায় কত মানুষ বসে আছে, ছবি তুলছেন এবং সমুদ্র তার ঢেউ প্রত্যেকটা জিনিসেরই মজা নিচ্ছেন মানুষজন। অসম্ভব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। সামুদ্রিক বিভিন্ন প্রাণীদের অবয়ব এখানে তৈরি করা আছে। আসুন আকাশপথে শঙ্করপুর বীচটাকে কেমন লাগে একবার ঘুরে দেখি। এই সেই চম্পা নদী, যেটা দীঘার মোহনায় গিয়ে মিশেছে, যার থেকে আমরা বিখ্যাত সেই মোহনা পাই। এই চম্পা নদী। চারিপাশে ভেড়ির মতো রয়েছে। এই পার দিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন চম্পা নদী চলে যাচ্ছে সোজা গিয়ে পড়ছে মোহনাতে। এইদিকে রয়েছে মোহনা।
এর পরের গন্তব্য নায়কালী মাতার মন্দির। মন্দিরটি নতুন তৈরি হচ্ছে। শঙ্করপুর যাওয়ার পথেই এই নায়কালী মায়ের মন্দিরটি পড়ে। আপনারা শঙ্করপুর দেখে ফেরবার সময় এই নায়কালী মন্দিরটি দেখে যাবেন। দীঘায় বেড়াতে আসলেও একটা নব সংযোজন আপনাদের হতে চলেছে, তা হচ্ছে শঙ্করপুরের এই রাস্তাতেই পড়বে নয়াকালী মন্দির। এই নয়াকালী মন্দিরটি আপনারা দেখে যাবেন। এইটা মূলত যারা জেলে ভাইরা আছেন তাদের পূজ্য দেবী। বিশেষ নতুন তৈরি হচ্ছে, এখনও কনস্ট্রাকশন পুরোপুরি কমপ্লিট হয়নি, নির্মাণ কার্য চলছে। এখানে দেখতে পাচ্ছি একটা ফাউন্টেন, মিউজিক্যাল ফাউন্টেনেরও ব্যবস্থা হচ্ছে। আর মায়ের এখানে এখানে যে লঞ্চ নৌকো চলছে, হ্যাঁ, ওনার কান্ডারি কর্ণধার হিসাবে নাম রাখা আছে নৌকালী। আচ্ছা প্রতিমূর্তির রূপ হচ্ছে সিংহবাহিনী, মহিষমূর্তিনী, দুর্গার এক রূপ। আচ্ছা আর মা এখানে আমাদের সমুদ্রের মাঝখানে আছেন, কিন্তু মা নিরামিষ। আচ্ছা প্রত্যেক দিন ভোগ পুজো, ডালা পুজো, আচ্ছা। নিত্যানি পুজো প্রত্যেক দিন হচ্ছে। আচ্ছা আর মায়ের ভোগ আমাদের বাৎসরিক পুজোটা দোল পূর্ণিমা দিন হয়। আচ্ছা, দোল পূর্ণিমার দিন হয়। আচ্ছা, মূলত এই মন্দিরটা কতদিন ধরে ওপেন হয়েছে, মানে চালু হয়ে গেছে? মন্দির 300 বছর, 300 বছর ধরে আমি ছিল? 6 জেনারেশনে পড়েছি। আচ্ছা, এই নতুনভাবে এটা চলে? নতুন কনস্ট্রাকশন। এই হচ্ছে মেরিন ড্রাইভ ধরে আপনারা মেরিন ড্রাইভ ধরে এগিয়ে আসলে আপনারা এখানে দেখতে পাবেন চম্পা নদীর মোহনাটাকে। চম্পা নদী যেখানে এসে বঙ্গোপসাগরে মিশেছে সেই মোহনা এরিয়া। ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, মাছ ধরবার যে ট্রলারগুলো আছে সেগুলো এসে এখানেই কিন্তু বঙ্গোপসাগরে মিশছে। চম্পা নদী বঙ্গোপসাগরে এসে মিশছে, এটাই মোহনা। উল্টো দিকে দেখুন দেখা যাচ্ছে এই যে নীল রঙের যে শেডগুলো দেখতে পাচ্ছেন, এখানেই আমরা সানরাইজ দেখতে সকালবেলা যাই মোহনাতে। তার পাশের সমস্ত মাছের আড়তগুলো দেখা যাচ্ছে, সাইডেই রয়েছে। আপনারা দেখতে পাবেন এই মেরিন ড্রাইভ সোজা চলে গেছে মন্দারমণির দিকে। এরপর দেখে নিন দীঘা গেটটি। কলকাতা থেকে যত বাস আসে এই গেট দিয়েই কিন্তু প্রবেশ করে, এই গেট দিয়েই আবার কলকাতার দিকে রওনা হয়। দীঘা বেড়াতে আসলে অবশ্যই ঘুরে যাবেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই মেরিন অ্যাকোয়ারিয়াম রিজিওনাল সেন্টারটি। এই মেরিন অ্যাকোয়ারিয়ামের পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিশাল আকার এক তিমির স্কেলিটন। এই স্কেলিটনটা রয়েছে বাইরেই, ভেতরে ছবি অ্যালাউড না, কিন্তু বাইরের এই স্কেলিটনের পাশে এসে আপনারা ছবি তুলতে পারবেন, দেখে যেতে পারেন। এটা কিন্তু রিয়েল একটা সত্যিকারের তিমির যে স্ট্রাকচার, সেই জন্য এটাকে কিন্তু প্রোটেকশান দিয়ে সুন্দর করে রাখা আছে রোদ জল ঝড় থেকে বাঁচবার জন্য। ক্যালসিয়াম ফসফেটের তৈরি, সো ওয়েদারিংয়ের জন্য কিন্তু এটা নষ্ট হওয়ার চান্স রয়েছে, এই জন্য এটাকে যতটা সম্ভব প্রোটেকশান দিয়ে রাখা আছে। এই স্কেলিটনের সামনে আপনারা মেরিন অ্যাকোয়ারিয়ামের এখানে এসে ছবি তুলতে পারেন, দেখে যাবেন ভেতরটা। বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন প্রাণীর ছবি বা বিভিন্ন রকম অ্যানিম্যাল কিন্তু সংরক্ষিত রাখা আছে ভেতরে। যারা আসবেন, ছবি এবং ভিডিও অ্যালাউড না বলে ভেতরের ছবি এবং ভিডিও আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এই স্কেলিটনটার ছবি আপনাদের অবশ্যই দেখাবো। এটা অবশ্যই আপনারা এসে এখানে দেখে যাবেন, খুব সুন্দর লাগবে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া এই দীঘার পাশের এই জগন্নাথ দেবের মন্দিরটি অবশ্যই আগামী দিনে একটা বড় আকর্ষণ হতে চলেছে এই দীঘাতে। আগামী দিনে দীঘাতে যে জগন্নাথ মন্দিরের আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দিরটি তৈরি হওয়ার কাজ শুরু হয়েছিল, সেটা কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা কয়েক মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন এই মন্দিরটা চালু হয়ে গেছে, দর্শনার্থীদের জন্য মন্দিরটা খুলে যাবে। এর কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আপনারা ভেতরে এখন অ্যালাউড না, বাইরের থেকে যতটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মেইন যে গেটটা রয়েছে, গেটের নির্মাণ কার্য কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে এবং মেন মন্দিরের কিছুটা কাজ এখনও বাকি আছে।
এবং ফাঁকা স্পেসগুলোতে লন কার্পেট গ্রাস বিছানো হচ্ছে। মোটামুটি আর বছর খানেকের মধ্যেই কিন্তু এই মন্দির আশা করা যায় নির্মাণ কার্য শেষ হয়ে যাবে। তারপরেই সাধারণ দর্শনার্থী যারা দীঘাতে এসে বা জগন্নাথ দেবের দর্শন করতে চান তারা দর্শন করতে পারবেন। খুব সুন্দর লাগছে, দেখুন এখান দিকের গেটটা অসম্ভব সুন্দর। এরপরে দুপুরের লাঞ্চ সেরে কিছুটা বিশ্রাম নিয়ে রওনা হলাম তালসারির উদ্দেশ্যে। পথে দেখে নিলাম ক্যাশিও গার্ডেন অর্থাৎ কাজুর বাগান। বর্তমানে এই সময় কাজু হয় না, কাজুর গাছগুলোই দেখে আসলাম। মার্চ এপ্রিল মাসে আপনারা যদি যান আপনারা কাজু দেখতে পাবেন গাছে। চলে এসেছি উড়িষ্যার সেই বিখ্যাত তালসারি সেই বিচে। তালসারির এইখান থেকে আপনারা বোটে করে যেতে পারেন ওই দ্বীপে। দূরে দেখা যাচ্ছে সেই দ্বীপটা, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। মেইনলি ওখানটাই বেশিরভাগ দেখতে পাওয়া যায়, এইখানটাই পাওয়া যায় কিন্তু অল্প, এখন নেই। কিন্তু বোট আজকে বন্ধ রয়েছে বলছে, আজকে বোট বন্ধ থাকাতে আজকে কিন্তু যাওয়া সম্ভব না ওই দ্বীপে। তো লাল কাঁকড়া এখানে এসেও খুব একটা দেখতে পারলাম না, আর বোট বন্ধ থাকাতে তো যেতেই পারলাম না ওই দ্বীপে। তো আপাতত সাইট সিন করে দেখুন আশেপাশে অনেকগুলো ডিঙি নৌকা যেগুলো অ্যাকচুয়ালি মোটর চালিত সেগুলো কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। আর এই দ্বীপগুলোতে ওরা নিয়ে আসে। এই যে দূরে দেখুন দেখা যাচ্ছে দ্বীপ সবুজ, ওই দ্বীপে গেলে আপনি ভালো লাল কাঁকড়া দেখতে পাবেন। কিন্তু বর্তমানে কিন্তু এই বোট বন্ধ থাকাতে কিন্তু যাওয়া সম্ভব নয়। তো আশপাশে সাইট সিং করেই এখান থেকে চলে যাব আমরা। কপালে লাল কাঁকড়া না দেখা থাকলে কখনোই হয় না, তো সেটাই হলো। আজকে ওপরেও কিন্তু খুব একটা দেখতে পেলাম না। চলে এসেছি উড়িষ্যার সেই বিখ্যাত চন্দনেশ্বর মন্দির। দীঘা থেকে আপনাদের মোটামুটি 11 কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দনেশ্বর মন্দির। আপনারা দীঘা বেড়াতে আসলে অনেকেই তালসারি দেখে ফিরে যান, কিন্তু তার থেকে আর 3 কিলোমিটার ভেতরে আসলেই আপনারা দেখতে পাবেন এই চন্দনেশ্বর মন্দিরটা। পুষ্করণী রয়েছে দেখতেই পাচ্ছেন, অনেকে দেখছি এখানে স্নান সেরে, অনেকেই দেখতে পাচ্ছি দণ্ডি কাটছেন এই পুকুরে স্নান সেরে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মায়েরা। খুবই বিখ্যাত এই চন্দনেশ্বর মন্দিরটি। চন্দনেশ্বর এই মন্দিরটি খুবই জাগ্রত এবং নামকরা। মেন মন্দিরের পাশেই কিন্তু ছোট বড় আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বলছি এই মন্দির কতদিনের প্রাচীন, মোটামুটি কতদিনের পুরনো? মন্দির হয়ে গেল 500 বছর। কোনো আকার নেই, যে নিরাকার ভূগুলি গ্রাম মধ্যস্থ জল যন্ত্র প্রকাশিত গ্রাম নাগরতাকার বন্দে শ্রী চন্দ্রেশ্বর। কেবଳ প্রভুঙ্কর আকার হচ্ছে কেবল দুটো গর্ত। আচ্ছা, এই গর্তর মধ্যে প্রভু আছে, তার মহিমা বললে না সরবে, দিন সরে যাবে আর মহিমা সরবে। এটা নিরাকার তাই তো? চৈত্র মাসে চৈত্র 17 দিন থেকে আচ্ছা বাবাদের মেলা শুরু হয়। আচ্ছা আচ্ছা, চৈত্রের লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত চলে। যে চড়ক দিয়ে, যেমন বাংলাতে চড়ক দিয়ে শেষ হয়, ওই সময় শেষ হয় তাই তো? যেমনটি বললেন ঠাকুরমশাই, প্রায় 500 বছরের পুরনো এই চন্দনেশ্বর মন্দিরটি মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এখানে নিরাকার রূপে রয়েছেন ভগবান, এবং বলা হয় যে এতটাই জাগ্রত, এনার কাছে যা প্রার্থনা করা হয় সেটা ম্যাক্সিমাম মানুষেরই পূর্ণ হয়। এবং যেটা বললেন যে আমাদের বাংলায় যে চড়ক উৎসব হয় সেই সময় চৈত্র মাসের 17 তারিখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত এখানে বড় মেলা হয়, চড়ক মেলাও হয়, বড় ধুমধামের সাথে সেই সময় পালিত হয় এখানে চন্দনেশ্বর মন্দিরে। দেখে নিন আর একবার। চলে এসেছি উড়িষ্যা আরও একটা বিখ্যাত মন্দির, রাধাকৃষ্ণের মন্দির দেখতে। ভেতরে ছবি তোলা অ্যালাউড না, তাই বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ভেতরে দেখবার জন্য আসতে হবে এই মন্দির চত্বরে, নিজের চোখে দেখে যেতে হবে। চলে এসেছি উদয়পুর বিচে। আপনারা যারা দীঘায় অনেক সময় নামতে পারেন না, তারা কিন্তু এই উদয়পুরের এই বিচে চলে আসতে পারেন। এখানে সুদীর্ঘ বিচ কিন্তু রয়েছে, যেখানে আপনারা বিচের যে অ্যাকচুয়াল মজা সেটা নিতে পারবেন। প্লাস এখানে আপনারা পারেন হর্স রাইড করতে পারেন, সেই সবেরও ব্যবস্থা রয়েছে, বাইক রাইড, হর্স রাইড করবার। মানুষ এখানে কাঁকড়া, তারপরে বিভিন্ন রকম মাছ ভাজা খান এবং বসে বসে চেয়ার টেবিলে এখানে এরকম দারু পানও করতে পারেন। এই উদয়পুর বিচ, এই উদয়পুর বিচে আপনারা আসলে বিচের সত্যিকারের বিচের যে মজা সেটা পাবেন নিতে। এছাড়াও স্পিড বোটে চড়বার ইচ্ছা হলে উদয়পুর বিচে এসে আপনারা স্পিড বোট চড়তে পারেন। আসুন আকাশপথে একবার উদয়পুর বিচটাকে ভালোভাবে দেখে নেওয়া যাক। উদয়পুর বিচ থেকে ঘুরে এবার চলে এলাম ওশিয়ানা বিচে। এটা ওয়েস্ট বেঙ্গলের পার্ট ওশিয়ানা বিচটা, আর উদয়পুরটা ছিল উড়িষ্যার দিকের পার্টটা। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। দেখে আসি ওশিয়ানা বিচটা। দেখতেই পাচ্ছেন চারদিকে এখনও ঝাউবন, তার মাঝখান দিয়ে উঠে গেছে এবং একটা সিঁড়ি, আর দূরে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন, আমি শুনতে পাচ্ছি। বিচটাকে আপনারা এখান থেকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন এই ওয়াচ টাওয়ার থেকে। এই নিচে রয়েছে ওশিয়ানা বিচ, আর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে উদয়পুর। ওই যে উদয়পুর, এই উদয়পুর থেকে আমরা একটু আগে ঘুরে এলাম। এবং পাশাপাশি উড়িষ্যার পার্টটা উদয়পুর নাম, আর এবং ওয়েস্ট বেঙ্গলের পার্টটার নাম ওশিয়ানা বিচ। এই একদমই কাছাকাছি, প্রায় 200-300 মিটারের মধ্যে হেঁটেই একটা থেকে আরেকটাই যাওয়া যায়, এতটাই কাছে। সারাদিন বিভিন্ন দিকে ঘুরে বেরিয়ে সন্ধেবেলা চলে এলাম ওল্ড দীঘাতে। আপনারা দীঘার যেখানেই ঘুরুন না কেন, সন্ধেবেলাটা কিন্তু অবশ্যই ওল্ড দীঘাতে কাটাবেন। সুন্দরভাবে সাজানো গোছানো এই ওল্ড দীঘা পার্কটি অপূর্ব সুন্দর আলোকসজ্জার জন্য বিখ্যাত। আপনারা যখন দীঘায় আসবেন, সন্ধেবেলাটা চেষ্টা করবেন ওল্ড দীঘার এই বিচ চত্বরে বিশ্ব বাংলা পার্কের আশেপাশে কাটানোর জন্য। সাথে টেস্ট করে নিন দীঘার এই ভাজা মাছের, এবং আশপাশের শপিংয়ের জন্য বহু দোকান রয়েছে, শপিং এখানে এসে শপিং করতে পারেন। দেখুন সকালবেলা উঠে পরদিন বাড়ি যাওয়ার পালা, তার আগে আরও একবার সমুদ্রের ডাকে ছুটে গেলাম নিউ দীঘার এই বিচে। শুধু বিচ দেখাই নয়, আশপাশটাকেও ভালো করে আরেকবার দিনের আলোতে দেখবার ইচ্ছা ছিল। সেই জন্যেই এই বিশ্ব বাংলা গেটের কাছে গিয়ে ভালোভাবে দেখতে থাকলাম আশপাশটাকে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। আমাদের মহাত্মা গান্ধীর সেই বাণী কিন্তু এখানেও রয়েছে, বুড়া মত দেখো, বুড়া মত শুনো, বুড়া মত বলো। সেটা কিন্তু
এই ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন বাংলার লোক সংস্কৃতি, বাউল, তাদের একটা অবয়ব তৈরি করা আছে। রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু রয়েছে এবং পাশে রয়েছে একটি চিলড্রেন পার্ক। এখানে অপূর্ব সুন্দর একটা গেট রয়েছে দেখতে পাচ্ছি। এই গেটে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, সেলফি তুলছেন। সুন্দরভাবে যে এটাকে ড্রাগন পার্ক বলা হয়। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাগনের প্রতিকৃত বানানো রয়েছে, দেখতে পাবেন। এই সেই ড্রাগন পার্ক। চাইনিজ আর্কিটেকচার বা মঙ্গোলিয়ান আর্কিটেকচারের একটা নিদর্শন। এদিকেও একটা রয়েছে ড্রাগন। ওল্ড দীঘার এই দেওয়ালে সহজ পাঠের পাতাগুলোর এই রেপ্লিকা মনে করিয়ে দেয় ছোটবেলার কথা। নন্দলাল বোসের অপূর্ব ইলাস্ট্রেশন, রবীন্দ্রনাথের লেখা এই সহজ পাঠ আমরা ছোটবেলায় সকলেই পড়েছি। আজ ওল্ড দীঘার এই দেওয়ালে সেই সহজ পাঠের পাতাগুলোকে আরও একবার নতুনভাবে দেখবার সুযোগ হলো। এর পাশেই রয়েছে একটা চেস বোর্ড। সুন্দর পরিকল্পনা করে ওল্ড দীঘার এই বিচটাকে সাজানো হয়েছে। এই পার্কের অনেকগুলো ইউনিক ফিচারের মধ্যে এটা আমার কাছে অন্যতম মনে হলো। দীঘা বারবার আসলেও কিন্তু বাঙালির কাছে একটা ইমোশনের মতোই কাজ করে। এই ইমোশন সহজে ফোরাবার নয়। দুদিনের জন্য কোথাও ঘুরে আসবার কথা ভাবলে দীঘা ছাড়া অন্য কিছু কথাই কিন্তু মাথায় আসে না।